সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব নির্বাচনী হাওয়া। এই আলোচনায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কবি এবং সম্পাদক কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। প্যানভিশন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকবৃন্দকে। আজ আমরা কথা বলবো আপনার সাথে নির্বাচনের যে প্রচার চলছে, এই প্রচারের বিষয়টা সামনে থাকবে এবং আমরা কেমন একটা নির্বাচন দেখতে চাই এই বিষয়ে আপনার কাছ থেকে জানবো। শুরুতে আপনার কাছে জানতে চাই যে আমরা দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসনের অধীনে ছিলাম এবং সেখানে আমাদের মৌলিক অধিকার বলে কিছু ছিল না এবং ভোটের অধিকার, ভোট প্রদান কোনো কিছুই স্বাভাবিকভাবে হয়নি। স্বাভাবিকভাবে মানুষ একটা সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছিল। তো ফ্যাসিবাদের পতনের পর সেই সুযোগটা সামনে চলে এসছে। এখন যে সামনে নির্বাচনটা আসছে আগামী 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের পরিবেশটা কেমন আপনার কাছে মনে হচ্ছে এটা জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পরে আমরা স্বাধীনতা পেয়েছি। একটু পেছনে যেতেই হয়, আমরা যে 71-এ স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার সুফলটা আমরা ওভাবে পাইনি, এটি হলো সত্য কথা। না পাওয়ার কারণে কোনো না কোনোভাবেই কিন্তু আমাদের শাসনে এই ফেসিবাদটা থেকেই গেছে শুরু থেকে। মাঝে মাঝে হয়তো এদিক সেদিক হয়েছে, কম হয়েছে, বেশি হয়েছে, কিন্তু শেখ হাসিনা আসার পরে এটি ক্রমাগত ঊর্ধ্বমুখী ছিল ফেসিবাদটা। শুরুটা মনে হলো একটু গণতান্ত্রিক আবরণে এসেছে, এই আবরণটাকে আস্তে আস্তে খুলতে খুলতে এমন হলো পরে ভয়াবহ ফ্যাসিস্ট হয়ে উঠলো, মানে ফ্যাসিবাদের 16 কলা একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। সেই পূর্ণ হওয়ার কারণে তাকে পালিয়ে যেতে হলো। আমরা সেই স্বাধীনতা পেয়েছি এবং গত 3টা বা 4টা নির্বাচন আমি বলবো, 2008-এর, 14, 18 এবং 24। তো শেষের 3টা তো একেবারে ভয়াবহ। 14টা হলো বিনা ভোটের নির্বাচন, 18টা হলো রাতের নির্বাচন, 24-এরটা হলো আমি ডামি নির্বাচন। আর 2008-এর যে ইলেকশনটা, এটাকে সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমেই করা হয়েছে। 4টা ইলেকশন আমি যদি একটা বাদও দিই, তাও 3টা ইলেকশন কোনোভাবে ইলেকশন হয়নি। এবং যাদের বয়স এখন 30 বা 30 ক্রস করেছে তারা জীবনে কখনো ভোট দিতেই পারেনি। এরকম একটি পরিবেশ থেকে আমরা যখন গণতন্ত্রের একটি আবহ পেলাম, গণতন্ত্রের একটি বাতাস পেলাম, কিংবা গণতন্ত্রের বসন্ত আমরা পেয়েছি ভাববো, সেই অবস্থায় ইলেকশন হচ্ছে। এবং এবার আপনি জানেন যে 4,20,00,000 হলো তরুণ ভোটার, যারা জীবনে প্রথম ভোট দেবে। এই যে বিরাট সংখ্যক 12 কোটি সামথিং ভোটার, এই 12 কোটির মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি তরুণ ভোটার, এরা কখনো ভোট দিতে পারেনি, এরা এবার প্রথমবার ভোট দিবে। একটি দীর্ঘ শাসনের, স্বৈরশাসী শাসনের পরে আমাদের এই যে গণতান্ত্রিক পদ্ধতিটা বা নির্বাচনটা, এটি হওয়ার কথা ছিল বসন্তময় বাতাসের মতো। এবং নির্বাচন হবে এটি যে যার আদর্শ, যে যার কৌশল, যে যার পরিকল্পনা সেটি পেশ করবে, জনগণ যাকে গ্রহণ করবে সে এটি নিবে। কিন্তু আমরা দেখছি যে গণতন্ত্র বা ভোটের ময়দানে কাদা ছোড়াছুড়ি প্রচণ্ড রকম, এবং সেই কাদা ছোড়াছুড়িটা কোথাও কোথাও মিথ্যা বা তহমতের মতো। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, পরস্পর রেষারেষি হচ্ছে। এবং রেষারেষি হলে হবে কি, বাংলাদেশের ইতিহাস, নির্বাচনের যে ইতিহাস আমরা যদি 73 থেকে ধরি, 73-এ প্রথম ইলেকশন হলো, সেই ইলেকশন থেকে শুরু করে একেবারে 24 পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে কোথাও না কোথাও বা অনেক জায়গায়
খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, বাক্স দখল হয়েছে, জাল ভোট হয়েছে, প্রচণ্ড রকম জাল ভোট হয়েছে। আবার ভোট পেয়েছে একজন, নাম হয়েছে আরেকজনের, ইলেক্টেড হয়েছে একজন, ঘোষণা হয়েছে আরেকজনের। এরকম ভয়াবহতার মধ্যে এবারের ইলেকশনটা সবাই ভেবেছিল, বা আমরা ভেবেছিলাম যে এটি একটি অন্যরকম ইলেকশন হবে, কিন্তু সেই পরিবেশটা সেই রকম নাই, সেই মাত্রায় নাই, মানে লেভেল প্লেইং ফিল্ড যেটা সেটা নেই। নেই। তবে আমি একজন কবিতার মানুষ হিসাবে মানে স্বপ্নটা এইভাবে দেখতে চাই, বাংলাদেশে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশনে যে পরিমাণ মারামারি কাটাকাটি হয়েছে সেই তুলনায় এবার তেমন কিছু হয়নি। এখন পর্যন্ত সেটা হয়নি, খুব কম, যেটুকু হয়েছে এটা কম। আর কাদা ছোড়াছড়ির বিষয়টা এটা থাকে ইলেকশনে, পরস্পরকে ঘায়েল করার একটা ব্যাপার, যে ভোটারদের কাছে কার ইমেজ কতটা তুঙ্গে, কার বিজয় কতটা চূড়া উঁচু হবে, এটা ভোটারকে দেখাতে চাইবে। কিন্তু একটা মজার ব্যাপার হলো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেনি, এই যাবৎ ভুল করেনি। নেতারা ভুল করেছে বারবার, নেতারা ভুল করে জাতিকে বারবার পিছিয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই সিদ্ধান্ত নিতে ভুল করেনি। আশা করি বিপ্লবের পরে এবার আরও বেশি ভুল করবে না। মানুষ বুঝতে শিখেছে যে কাকে তার দরকার, এবং দেশকে এগিয়ে নিতে হলে কাকে তার নির্বাচিত করতে হবে এটা মানুষ জানে, মানুষ বোঝে, সেই হিসাবে তারা দেবে। সুতরাং পরিবেশও আশা করি আমরা ভালো থাকবে ইনশাল্লাহ, আমরা আশা সেটা করতেই পারি। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা, যেটা আপনি একটু ইঙ্গিতও দিয়ে গেছেন আপনার কথার মধ্য দিয়ে, সেগুলো খুব একটা সুখকর নয়। বিশেষ করে মানে দু একটি দলের, প্রধান তো দুটো দল, জামাত এবং বিএনপি, তারাই প্রতিদ্বন্দ্বিতা করছে এখানে, এবং অন্যরা জোটের সাথে আছে, দুটো জোট। বিএনপির জোট বলতে ওই রকম উল্লেখযোগ্য তেমন কোনো মানে দল তাদের সাথে নেই, আর এদিকে প্রায় 11টি দল একসাথে তারা আছে। কিন্তু মানুষ এটা ভাবছে যে বিএনপি এবং জামাতেরই নির্বাচনটা হচ্ছে এখানে। আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছি যে একটা মানে এক্স হ্যান্ডেল, যেটা টুইটার বলি আমরা, আগে জানতাম, এটা হ্যাক করেছে এবং সেখানে কিছু নারীদেরকে অবমাননাকর পোস্ট করা হয়েছে। এটা নিয়ে এক ধরনের রাজনীতি করছে, এবং সেটা অন্য মানে বিপরীত দল অর্থাৎ বিএনপি শীর্ষ পর্যায় থেকে করা হচ্ছে। এই বিষয়টাকে আপনি মানে কিভাবে দেখেন, যে জামাত আমিরের পক্ষে কি এটা এই ধরনের পোস্ট সম্ভব, অথবা এটা হ্যাক হয়েছে এটা জানার পরেও বিপরীত পক্ষ থেকে যে প্রোপাগান্ডাটা করা হচ্ছে, চালানো হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক? এটা আসলে মানে হ্যাকিংয়ের বিষয়টা এতটাই মানে হ্যাক হওয়ার ব্যাপারে এতটা স্ট্রং দলিল আছে, উদ্ধার না করলেও বলা যায় যে বাংলাদেশে একজন এত বড় একজন জোটের লিডার, সুপ্রিম লিডার, তিনি ইলেকশনের 8-10 দিন বা 12 দিন আগে নারীদের ব্যাপারে এরকম কথা বলবেন, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না, কোনো যুক্তিতেই আসে না, ইম্পসিবল, এটি স্বাভাবিক কোনো সেন্সে আসে না। উনার যদি কথার কথা, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম উনি নারীদের পছন্দ করেন না, যুক্তির খাতিরে আমি ধরে নিলাম, কিন্তু তবুও তিনি তো ভোট করছেন, তিনিই চিফ, তো তিনি কি করে প্রায় অর্ধেক পরিমাণ নারী ভোটারদের ব্যাপারে এই ধরনের কথা উচ্চারণ করতে পারবেন, এবং এটা কি সম্ভব? এবং আবার তিনি যে তার স্ত্রী, তিনিও কর্মজীবী একজন নারী, মেয়েরাও, হ্যাঁ, তার মেয়েরাও কর্মজীবী, আর তিনি যে জাতিকে মা এবং বোন বলে সম্বোধন করেন, তিনি তো এই ধরনের বাক্য মুখে তুলতে পারবেন না, এটা ইম্পসিবল। এটা প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হলো, যেহেতু এটা প্রুভড হয়েছে, এটা হ্যাক হয়েছে, এটা হ্যাকিং করা হয়েছে, তো তাহলে এটা কি করা উচিত? একজন ব্যক্তি যদি আগে বলেও থাকেন, একজন শিক্ষিত বা একজন বিবেকসম্পন্ন মানুষ, তিনি আগেরটাকে দুঃখ প্রকাশ করবেন যে এটা আমি বলে ফেলেছি, কিন্তু এখন দেখছি এটি হ্যাক হয়েছে। এখন এরপরও যদি কেউ এটা বলেন, এই দায়িত্ব তাকে নিতে হবে, এটা তাদের এক ধরনের দেউলিয়াপনা বলা যায়। হ্যাঁ, এই দায় তাকে নিতে হবে, কারণ এটা মানুষ স্বাভাবিকভাবে নিবে না। কোনো মানুষই আমি মনে করি
একেবারে খুব মানে বিবেক একেবারেই বন্দি রাখলে তখন সে বলতে পারে এটি, না হলে তো এটি বলার কোনো কারণ নেই। এটা ইম্পসিবল একটি ব্যাপার। আমি যে যুক্তিতে আবারও দিব যে ভোটের আছে আর অল্প কয়দিন, তিনি প্রায় 6 কোটি ভোটারের বিপক্ষে এভাবে কথা বলবেন, এটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়া যায় পারে না। না। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না জাকির ভাই, সেটা হলো যে আসলে এই বিষয়গুলো জাতিগতভাবে আমরা সবাই এখন তাদের কাছে পরিষ্কার, আপনি যেমন পরিষ্কার করলেন যে বিষয়টা হ্যাক হয়েছে এবং এই বিষয়টা একটা ষড়যন্ত্র, এটা সবাই এটা বুঝতে পারছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মানে বিপরীত তাদের জামাতের বিপরীত যে সংগঠন যারা ইলেকশন করছে তারা বুঝতে পারছে না। এতে করে তাদের ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের ধারণাটা কিন্তু নেতিবাচক দাঁড়াচ্ছে। তো এই বিষয়টা বুঝতে পারছে না কেন, এরা মানে কোন কারণে এই কাজটা করছে, তারা এই ভুলটা কেন করছে বলে মনে করেন? আসলে এটা কি মানে কোনো অন্য কোনো বিষয় আছে কিনা এর পেছনে, বা অন্য কোনো দেশের ইন্ধন আছে কিনা? এখন এটা হতে পারে যে একটা পার্টিকে নেগেটিভ বলার মতো বেশি যখন জায়গা না থাকে, তখন কোনো রকম স্কোপ যদি হয় সেটাকে প্রচন্ডভাবে চেপে ধরার একটা হাইলাইট করার একটা ব্যাপার আছে। যেহেতু জামাত জোট এবার জুলাই বিপ্লবকে ধারণ করেছে এবং একই সাথে ৭১ তারপরে জুলাই বিপ্লব, বিশেষ করে জুলাই বিপ্লবে যে ১৪০০-র বেশি মানুষ জীবন দিয়েছে, অসংখ্য পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, রক্ত গেছে, লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, এই যে একটা চেতনা নতুন করে এই চেতনাকে ধারণ করেছে। ২ নম্বর কথা হলো জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ ভেতর থেকে বদলে গেছে। এই বদলে যাওয়া বাংলাদেশকে যারা দেখতে পাচ্ছে না তাদের বড় সমস্যা, ক্ষতিগ্রস্ত হবে তারা, ক্ষতিগ্রস্ত। ঠিক ওই কর্নার থেকে হয়তো এই কথাগুলো আসতে পারে। আর যেটা বলছেন অন্য দেশের একটা প্ল্যান থাকতেও পারে, কারণ বলার কিছু না থাকলে যে ইসলাম নারীদেরকে মানে অধিকার দেয় নাই, ঘরে ঢুকাবে, এগুলো তো প্রাচীন কথা, মানে সবসময় বলেই আসছে, কিন্তু আসলে বাস্তবতাটা একেবারেই এর বিপরীত। ইসলাম যে স্বাধীনতা দিয়েছে সেটা কোনো সভ্যতা দিতে পারেনি। সভ্যতা বরং নারীদেরকে অপমানের জায়গায় নিয়েছে। ইসলাম মানুষকে সম্মানের জায়গায় এনেছে, এবং তাদের অধিকারকে নিশ্চিত করেছে। এই জায়গা থেকে যখন অপপ্রচার আছে যে জামাত ইসলামী নারীদেরকে নেগেটিভলি দেখে, তাদের অধিকার দেখে না, জামাত ক্ষমতা আসলে তাদেরকে ঘরে ঢুকিয়ে ফেলবে, এটা নির্বাচনী আবহের মধ্যে কাজে লাগানোর একটা চেষ্টাটা এখানে একেবারেই দৃশ্যমান। কিন্তু যেটি আপনি বলেছেন যে মানুষ এটাকে কিভাবে নিচ্ছে, মানুষ সত্যকে কিন্তু বুঝতে শিখেছে এবং মানুষের অন্তরটা আসলে সত্যপ্রবণ। সেই একটা মিথ্যাকে আগের মতো করে চালিয়ে দেয়া আর যাচ্ছে না। যেহেতু বাংলাদেশ বদলে গেছে মানে নানা দিক থেকে, সোশ্যাল মিডিয়াও একটা বড় ফ্যাক্ট। আর এখনকার যে যন্ত্রপাতি এটা এত দ্রুত কাজ করে বলার অপেক্ষা রাখে না। মানে যারা এটাকে অস্বীকার করছেন তারা বলছেন যে এত দ্রুত এটাকে কি করে ট্রেস করা হলো, কিভাবে এই অ্যাকাউন্ট রিকভার করা হলো, কিন্তু এটা এখন সম্ভব বলেই তো এটা প্রমাণ হয়েছে এবং 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তো সুতরাং এটা মানুষ ভালোভাবে অবশ্যই নেবে না। আর একটি অসত্যকে বারবার বললে সত্য হওয়ার দিনও এখন আর নাই, সেই সুযোগটা নাই। ওই বয়ান থেকে বেরিয়ে আসতে হবে। এটা যদিও মেকিয়াভেলির একটা সূত্র, তো একটা সূত্র শতাব্দী ধরে চলছে, এটা গোয়েবলস বোধহয়, গোয়েবলস আছে, মেকিয়াভেলিও আছে। আচ্ছা, তো গোয়েবলসের ইয়েটা হলো যে একটাকে 3 বার 5 বার 7 বার 100 বার বললে সত্য হয়ে যাবে। মেকিয়াভেলিরও ঠিক একই থিওরি আছে যে তুমি যেখানে নিতে চাও সেটা বারবার বলো মানুষকে, বারবার বললে সেটা তোমার হয়ে যাবে। সুতরাং আগের এই বয়ান আর বোধহয় বাংলাদেশে চলবে না এই কারণে যে এই বয়ান দিয়ে একটা জাতিকে 54 বছর অন্ধত্বের মধ্যে রাখা হয়েছিল। অবশ্য আমি অন্ধত্বের মধ্যেই বা কেন বলবো, এই জাতির যে সাধারণ মানুষ সব বুঝতো, কিন্তু বুঝতো বলেই 14 সালের ইলেকশনের চেহারা ছিল এরকম, 18 ইলেকশন রাতে করতে হলো, 24-এ মানে দামি নির্বাচন করতে হলো,
তার মানে সাহস ছিল না জনগণের রায়টা নিতে। জনগণ ঠিকই বুঝে। তো এবার আশা করি এই জিনিসটা ওরকম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দর করে বলেছেন জাকির ভাই। আমরা জি একটা বিষয় লক্ষ্য করছি, বিশেষ করে আমাদের ফ্যাসিবাদের সময়ে তো আমাদের কথা বলার অধিকার ছিল না। একটা ফেসবুক পোস্ট করার কারণে অনেকে জেলে যেতে হয়েছে, জেলে জীবন দিতে হয়েছে মোস্তাক নামে একজন লেখককে। এরপরে কাজল নামে একজনকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে। এরপরে নারীদেরকে জেলে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। অর্থাৎ কথা বলার কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। এবং মিথ্যা প্রোপাগান্ডা, বয়ান বিভিন্নভাবে তৈরি করেছে ফ্যাসিবাদ। এগুলোর বিপরীতে আমরা একটা স্বাধীনতা অর্জন করলাম, দ্বিতীয় স্বাধীনতা অনেকেই বলে থাকে এটাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই চরিত্রে, মানে মনে হয় যে শুধু মানে দলের নাম পরিবর্তন হয়েছে, ব্যক্তিরা পরিবর্তন হয়েছে, কথাবার্তায়, চাল চলনে, আচরণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এই বিষয়টা সাধারণ মানুষ কিভাবে আগামী দিনে নেবে বলে মনে করেন আপনি? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলাদেশের জন্য। আমি এটা আগে একটু বলেছি, সেটা হলো বাংলাদেশ তো বদলে গেছে, আমাদের তারুণ্য বদলে গেছে। ফ্যাসিস্টের কোনো ধরনের কোনো বিষয় বাংলাদেশে আর স্থায়ী হবে না, এটি হওয়ার কোনো সুযোগ নেই। এখন বিষয় হলো যারা আধুনিক লিডার হবেন, যারা ভবিষ্যৎ বাংলাদেশকে লিড করবেন, ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবেন বা বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যেতে চান, তাদেরকে অবশ্যই তারুণ্যের ভাষা বুঝতে হবে, তাদেরকে বদলে যাওয়া রাজনীতির ভাষা বুঝতে হবে, তাদেরকে বদলে যাওয়া সমাজ বুঝতে হবে, এখানকার মানুষের মন মানসিকতা এখন কোথায়, এটি না বুঝলে তাদের জন্যেই বিপদ আছে। যিনি স্বৈর শাসক হয়ে উঠতে চাইবেন, যিনি ফ্যাসিস্ট হতে চাইবেন, বিপদটা তার হবে। বাংলাদেশ আর কোনো ফ্যাসিস্টকে গ্রহণ করবে না। বাংলাদেশের রাজনীতি ওখানে নেই, বাংলাদেশের সমাজনীতি ওখানে নেই, বাংলাদেশের সংস্কৃতি ওখানে নেই, বাংলাদেশের প্রশাসনও ওখানে নেই। বদলে গেছে এবং এটা ক্রমাগত বদলাতে থাকবে। যেটুকু ঘাটতি আছে এটা একসময় ফিল আপ হবে, মিটে যাবে একসময়। বাংলাদেশ একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আমি এটা সবসময় বলি যে উন্নত বিশ্বে একটা দেশ 100 বছর পরে কোথায় যাবে, 50 বছর পরে কোথায় যাবে সে চিন্তা করে, আর আমরা 50 বছর আগে কোথায় ছিলাম সেখানে পড়ে থাকি। না বন্ধু, বদলে গেছে তো পৃথিবী, এবং দ্রুত বদলাচ্ছে, পৃথিবী দ্রুত বদলাচ্ছে। আমি এটি কোনোভাবেই মানব না যে আমার অধিকার নিয়ে আরেকজন ছিনিমিনি খেলবে, আমার মানবাধিকার নিয়ে আরেকজন কথা বলবে, আরেকজন হস্তক্ষেপ করবে, আমার স্বাধীনতা নিয়ে আরেকজন হস্তক্ষেপ করবে। কেন? আমি তো আধুনিক বিশ্বের একজন নাগরিক, আমি আধুনিক দেশের একজন নাগরিক। আমার সে আছে, আমার জিহবা আছে, আমার কণ্ঠ আছে, আমার বিশ্বাস আছে। আমাকে আরেকজন নিয়ন্ত্রণ কেন করতে হবে? এই নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকে বের না হয়ে আসলে কেউ বড় লিডার হতে পারবে না। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে একটা বিষয় খেয়াল করলাম এবারের নির্বাচনেও, বিশেষ করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যারা দেশের ব্যাংকগুলো থেকে প্রচুর পরিমাণের লোন নিয়ে আর ফেরত দেয়নি জনগণের টাকা, ব্যাংকের টাকা মানে তো সাধারণ মানুষেরই টাকা, এবং অনেকগুলো ব্যাংক কিন্তু প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এবং কিছু কিছু ব্যাংক মানে একীভূত করতে হয়েছে এই সবের কারণে। তো এই ধরনের ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে একটি দল থেকে। তো এই ঋণখেলাপিরা আমাদের রাজনীতির জন্য কতটুকু ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? এটি আসলে শুধু রাজনীতির জন্য না, একটি দেশের জন্য এরা হলো দেশের শত্রু। আমি পরিষ্কার বলবো, যারা ঋণখেলাপি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা ঘুষ নেয়, যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজ করে, এরা কোনো দলের হতে পারে না। এটি ইম্পসিবল। এটা হলো জাস্ট একটা ছাতা বদলায়, যে আগে এই ছাতার নিচে, পরে এই ছাতার নিচে। এরা কিন্তু কোনো দলের না। জেনে শুনে রাজনৈতিক দলগুলো এই ব্যক্তিদেরকে কেন নেয়? এখন জেনে শুনে নিচ্ছে, এটা হলো দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। আমি আপনাকে এটা উদাহরণ দিই, সেটি হলো এটি ফুল যখন ফোটে, এই ফুলে মৌমাছিও আসে, প্রজাপতিও আসে। মৌমাছি ফুল থেকে মধু নেয়, কিন্তু প্রজাপতি নেয় বিষ।
ইট ইজ জাস্ট দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। একজন লিডার যদি মনে করেন যে তিনি বাংলাদেশকে এটি উন্নতির দিকে নেবেন, বাংলাদেশকে শুদ্ধ করবেন বা যথার্থভাবে বাংলাদেশকে চালাবেন, তার দৃষ্টিভঙ্গি অবশ্যই এখানে থাকবে না। কারণ একজন ঋণ খেলাপি যে তিনি ক্ষমতায় গেলে বা ক্ষমতা পেলে ক্ষমতার কি ব্যবহার করবেন এটা কি বোঝা যায় না? অবশ্যই। তিনি আগেই টাকার মানে ব্যাংক খালি করে রাখছেন, জনগণের অধিকার লুট করে রাখছেন, তো তিনি সুযোগ পেলে তো লুট করতেই থাকবেন। সুতরাং এই জিনিসটা অবশ্যই বিবেচনা করা উচিত ছিল। এবং যদি এরকম থেকে থাকে, আমি যদি বলছি এই কারণে, কারণ নির্বাচন কমিশনার তাদেরকে সার্টিফাই করেছে। কিন্তু কেন করেছেন? যদি এরকম অব্লিগেশন থাকে তাহলে তাদেরকে কেন তারা দিবেন, এটি একটি বড় প্রশ্ন। এবং নির্বাচন কমিশন তাদেরকে দিয়েছে, যেভাবেই হোক তারা হয়তো অঙ্গীকার করেছে যে তারা টাকাটা শোধ করবে। এই ধরনের কথাও বিচারকের তরফ থেকে বলা হয়েছে যে আপনাকে দিলাম কিন্তু টাকাটা শোধ করে দিয়েন, এই ধরনের কথা তিনি ইজলাসে বসে বলেছেন। তো সেখানে ভার্বালি বলেছে যে হ্যাঁ সে শোধ করবে। কিন্তু এই ব্যক্তিগুলো ছাড়া কি আর কোনো ব্যক্তি ছিল না ক্লিন ইমেজের? নাকি এই ব্যক্তিরাই আসলে আমাদের রাজনীতির যে মানে ভেতরটাকে নিয়ন্ত্রণ করে? এক্স্যাক্টলি তাই। মানে স্বৈরাচার বা ফ্যাসিস্ট যে শেখ হাসিনা হয়েছে, সে কি একা? না, তাকে ফ্যাসিস্ট বানানো হয়েছে। এই বানানোর জন্য প্রধানত আমাদের প্রশাসনিক দিক থেকে একটা ব্যাপার আছে, সচিবালয়। দ্বিতীয়ত রাজনৈতিক দিক থেকে আছে, তৃতীয়ত সামাজিক দৃষ্টিকোণ থেকে আছে, তৃতীয়ত অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আছে। আপনি যাদের কথা বলছেন তারা হলো অর্থনৈতিক রাঘব বোয়াল এদেরকে বলা হয়, বা গডফাদার। এই গডফাদারেরা তারা রাজনৈতিক বা ক্ষমতার আশ্রয়টা গ্রহণ করে এই জন্যই যে যাতে তাকে এই বড় অঙ্কের লোনটা ফেরত দিতে না হয়। ব্যাংকের ব্যাপারে একটি কথা আছে, ফ্যান্টাস্টিক বিষয়টা। ফ্যান্টাস্টিক এই অর্থে যে অল্প লোন যদি আপনি নেন, ঋণ দেন, আপনাকে এটা শোধ করতে হবে যেভাবে হোক, গলায় রশি দিয়ে হলো শোধ করাবে। আপনি 1 কোটি টাকা নিলে 1 কোটি টাকা আপনাকে শোধ করতেই হবে, সুদে আসলে 1 কোটি টাকার বেশি যা আসে। কিন্তু 100 কোটি টাকা নেবেন, আপনারা 1 টাকাও শোধ করতে হবে না। এটি হলো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার অবস্থা, এখানে চলে গেছিল ফ্যাসিস্টের সময়ে। তো যারা এখানে ঋণ খেলাপি হয়েছেন, প্রথমত তাদের বিবেক কথা বলা উচিত ছিল যে আমার এখানে যাওয়া উচিত নয়। বিবেক যেহেতু কথা বলেনি, তাহলে উল্টোটা বলেছে যে আমাকে ক্ষমতা নিতে হবে যাতে আমার এটা দিতে না হয় এবং নতুন করে যেন আরো নেওয়া যায়। তাহলে ওই জায়গায় যে যারা নমিনেশনটা দিল যে পার্টি, তাদের নৈতিক অবস্থানটা কোথায় চলে গেল? এটা মানে খুবই দুঃখজনক। আমি বলবো জুলাই বিপ্লবের পরে এটি খুবই দুঃখজনক, একটি জাতির জন্য এটা দুঃখজনক যে অপরাধী যে দলের হোক, আমি নির্দিষ্ট দল বলে কথা নয়, অপরাধী যে হবে তার বিচার না হলে তো ইনসাফ থাকলো না, সুবিচার থাকলো না, ন্যায় বিচার থাকলো না। একটি সমাজ কখন বন্য হয়ে যায়, একটি সমাজে কখন সন্ত্রাস বেড়ে ওঠে, একটি সমাজে কখন মানুষ মানুষের অধিকার পায় না, যখন সেই সমাজে ইনসাফ থাকে না, সেই সমাজে যখন ন্যায় বিচার থাকে না। আমাদের শাসকেরা এই ন্যায় বিচার কখনো করতে পারেনি, ইনসাফের জায়গায় থাকতে পারেনি। তারা পারেনি বলে আমাদের আদালতও থাকতে পারেনি। আমাদের ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছিল, পুরা ব্যাংক খালি হয়ে গেছিল এই সমস্ত গডফাদারদের, অর্থনৈতিক গডফাদারের কারণে। এখন নৈতিক দৃষ্টিকোণ থেকে একজন মানুষের দাঁড়ানোর জায়গা হলো নৈতিকতা। একজন মানুষ যদি নৈতিকভাবে দুর্বল হয়, তার আর কোনো সাহস থাকে না। সেই ঠিকই বলেছেন। এখন আমি একটু আপনাকে বলবো যে আপনি একজন প্রসিদ্ধ কবি, মিডিয়া ব্যক্তিত্ব, এবং আপনারা সমাজের মধ্যে আপনাদের একটা ভালো প্রভাব রয়েছে। আপনি ভোটারদেরকে কি বলতে চান যে এই সব ঋণ খেলাপি, টাকা পাচারকারী, গডফাদারদের যে ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? এটা 1। 2 হলো যে আমরা যে ফ্যাসিবাদের কবর রচনা করেছি, সেই ফ্যাসিবাদের মানে পুনরুত্থান আসলে হবে এই সব গডফাদারদের মাধ্যমে আবার। তো এই গডফাদারদের ব্যাপারে জনগণের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন?
আমি মনে করি জুলাই বিপ্লবের চেতনা যারা ধারণ করবে তাদেরকেই অবশ্যই আমাদের নির্বাচিত করতে হবে, এবং যারা পুরনো বন্দোবস্ত থেকে ফিরে এসে নতুন বন্দোবস্তের কথা বলবে, অতীতের কথা থেকে ফিরে এসে ভবিষ্যতের কথা বলবে, মানুষকে হতাশার থেকে আশার কথা বলবে, নিঃস্বপ্ন থেকে স্বপ্নের কথা বলবে, এবং নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বলবে, নতুন বাংলাদেশের পরিকল্পনার কথা বলবে, তাদেরকেই নির্বাচিত করতে হবে। যারা ঋণখেলাপি বা যারা অপরাধী, যারা সন্ত্রাসী, যারা লুটেরা, তাদেরকে তো আমরা 54 বছর থেকে দেখে আসছি। তারাই তো আমাদের বাংলাদেশকে এখানে এনেছে, তারাই হাসিনা বানিয়েছে, তারাই ব্যাংক লুট করেছে। তাদেরকে আবার নির্বাচিত করার কোনো প্রশ্নই আসে না। নতুন বাংলাদেশকে নতুন করে দেখতে হবে। নতুন বাংলাদেশের জন্য আমি মনে করি যে লোকটি যোগ্য, যে লোকটি সৎ, যে লোকটি বিবেক সম্পন্ন, যে লোকটি সমাজকে এবং দেশকে দায়িত্ব নিতে চায়, দায়িত্ব, লুট করার চিন্তা না, নেতা হওয়া না, ক্ষমতাবান হওয়া না, যারা সমাজের বা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে সেটাকে দায়িত্ব মনে করবে যে এটি জনগণের দেয়া দায়িত্ব, আমি মনে করি তাদেরকেই বাছাই করতে হবে, তাদেরকেই মানে ভোটের জন্য নির্বাচিত করতে হবে তাদেরকেই। আর একটা বিষয় আপনাকে একটু প্রাসঙ্গিকভাবে বলি যে আমাদের এইবারের নির্বাচনে আমরা বেশ কিছুদিন আগে থেকে দেখছি যে নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। গর্ভবতী মায়ের পেটে লাথি দেওয়া হয়েছে। এর আগেও আমরা সুবর্ণচরে লক্ষ্য করেছিলাম যে একটি দলকে ভোট না দেওয়ার কারণে তাকে রেপ করা হয়েছিল, এবং না বিশেষ করে নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। তাদের নেকাব খুলে তাদের ছবি তোলার চেষ্টা করা হচ্ছে, এবং পর্দানশীল নারীদের ব্যাপারে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের নির্বাচনে ভোট দিতে গেলে তারা বোরকা পরে যেতে পারবে না। এই বিষয়গুলো নারীদের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি যে সব রাজনৈতিক দল পোষণ করছে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমাদের নারী হেনস্থার ব্যাপার, নারীরা আমাদের মায়ের জাতি, তারা তাদের যে সম্মান, যে মর্যাদা, বিশেষ করে ইসলাম বলেছেন যে নারীদের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বেহেশত, এর চেয়ে বড় কথা পৃথিবীতে আর হতেই পারে না, ইম্পসিবল। সুতরাং নারীরা হলো আমাদের সম্মানের, আমাদের মর্যাদার, আমাদের গৌরবের। পৃথিবী নামক যে বাগানটি মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই বাগানের যারা সজ্জিত করেন তারা হলো নারী। যারা পুরুষকে সাজিয়ে তোলেন তারা নারী, যারা পুরুষকে পুরুষ করে তোলেন তারা নারী। সুতরাং নারীরা এই মর্যাদার। এখানে নারীদের অধিকার, নারীদের সম্মান, নারীদের মর্যাদা, এটা রক্ষা করা পুরুষের প্রধান কর্তব্য। যেই পুরুষ নারীদের উপরে অত্যাচার করে, নারীদের গায়ে হাত দেয়, নারীদের নেকাব খুলবে, তারা পুরুষ নামের কলঙ্ক। আমি তাদেরকে ওই অর্থে মানুষ বলি না, এরা পাশবিক, এটি হতেই পারে না। তোমার যদি কথা থাকে তুমি বলো, যার কথা আছে সে বলবে, মানুষ যাকে গ্রহণ করবে সেই তো ইলেক্টেড হবে, এটাই তো গণতন্ত্র। তা আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমি আমার আদর্শকে, আমি আমার যা আমি বলতে চাই সেটা আমি বলবো, সেটা গ্রহণ করলে আমি আসব, গ্রহণ না করলে আমি আসব না। কিন্তু আরেক যে এটাকে কি বলবো, আমি গডফাদার হয়ে, সন্ত্রাসী হয়ে নারীদের গায়ে হাত দেয়া বা নারীদেরকে বাধা সৃষ্টি করা, এটার জবাব আমি মনে করি একটি ভয়ঙ্কর হবে। এটি আমাদের সমাজ এটাকে কোনোভাবে গ্রহণ করে না। আমাদের নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করাও ঠিক নয়, আর নারীদেরকে হেনস্থা করা এটি অপরাধ, ভয়াবহ অপরাধ। তো এই অপরাধ যে হাতগুলোর সাথে জড়িত, আমি মনে করি সেই হাতের ব্যাপারেও মানুষ সিদ্ধান্ত নেবে। জামাতের যিনি প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি সবসময় নারীদেরকে মা এবং বোন হিসেবে তিনি সম্বোধন করেন। কর্মজীবী নারীদের ব্যাপারে তিনি কিছু প্রস্তাবও দিয়েছেন। আর সে বিষয়গুলো তো পরবর্তী পার্লামেন্টে হয়তো বা সেই বিষয়গুলো আরও বিশদভাবে আলোচনা হবে। এখন আমি আপনাকে যে বিষয়টা
একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটি হলো যে পুরনো বন্দোবস্ত, আপনি একটু কথা বলেছেন, পুরনো বন্দোবস্তের চরিত্র যেটা ছিল, যারা সরকারে যায় তারা দেশে সর্বে সর্বা হয় এবং কিছুটা মানে রাজতন্ত্রের মতো মানে চরিত্র ধারণ করে, যে তাদের কথাই সব কথা, আর কারো কোনো কথা, বিরোধী দলের কথা কোনো আমলে তারা নেয় না, এবং বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীদের ওপর তারা এক ধরনের হস্তক্ষেপ করে, দেশটাকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে মানে তারা দেশের মধ্যে সবসময়ের জন্য তাদের পক্ষে একটা অবস্থা তৈরি করে রাখে। এটা আমরা এই অবস্থায় দেখছি বিগত 53 বছর ধরে। সামনে নির্বাচনের পরে এই ধারা কেউ অব্যাহত যদি রাখার চেষ্টা করে তাহলে তাদের পরিণতি কি হতে পারে, বা আপনি কি মনে করেন যে সামনে কেমন হবে? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আসলে পুরনো বন্দোবস্ত যেটা আপনি বললেন যে সরকারি দলই সব হয়ে যায় এবং সরকারি দলের এমন একটি মানসিকতা গ্রো করে যে দেশের মালিক হলো তারা, কিন্তু বিষয় তো সেটা নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান সরকারের সীমা ম্যান্ডেট দেয়া আছে, বিরোধী দলেরও দেয়া আছে এবং বিরোধী দল গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে বিরোধী দলও পার্ট অফ গভর্নমেন্ট। সেই অর্থে আমরা তাহলে সংবিধানকে ক্রমাগত ভায়োলেট করি। আমরা এমনি সাধারণ একটি বিষয়, এই সংবিধান অমান্য করেছে তাকে জেলে ঢুকাও, এরকমই শুনি, কিন্তু সংবিধানকে ক্রমাগত আমরা অমান্য করেই যাই। একজন পার্লামেন্ট মেম্বার যখন হয়ে যান তার সেটা সাংবিধানিক অধিকার এবং তিনি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন এবং জনগোষ্ঠীর জন্য তিনি আইন প্রণেতা। বাংলাদেশের 3টি যে অঙ্গ, নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই আইন বিভাগের একজন মেম্বার হলেন পার্লামেন্ট মেম্বার, তিনি আইন রচনা করবেন। এরকম একজন ব্যক্তিকে দেখা গেল কোনো রকমের কোনো গুরুত্ব নাই, না থাকার কারণে আমরা দেখেছি ফ্যাসিস্টের সময়ে অশিক্ষিত মানুষ, নিরক্ষর, প্রায় নিরক্ষর বা অশিক্ষিত মানুষও সংসদে গেছে, যে দেখে দেখে পড়তে পর্যন্ত পারত না। এটি খুব দুর্ভাগ্য একটি জাতির জন্য, একটি দেশের জন্য। এখন ভবিষ্যৎ বাংলাদেশে যদি কেউ এরকম করতে চান, আমি মনে করি তিনিও বেশি দিন পথ চলতে পারবেন না। সেটি দাঁড়িপাল্লা কিংবা ধানের শীষ যারাই সরকার গঠন করুক, অবশ্যই তাদেরকে বিরোধী দলকে আস্থায় নিয়ে পথ চলতে হবে। সংবিধান যে অধিকার দিয়েছে, যে ম্যান্ডেট দিয়েছে, যেটুকু সীমা দিয়েছে, সেই সীমা মানতে হবে সরকারকে, না হলে বাংলাদেশকে তো এগিয়ে নেওয়া যাবে না। আবার সেই যখনই কেউ অধিকার হরণ করে তখনই কিন্তু সমস্যাটা শুরু হয়ে যায়। পানির গতিকে, প্রবাহকে যখন বাধা দেয় তখন পানি অন্য দিক দিয়ে ছুটতে থাকে। ঠিক এখানেও এরকম, বিরোধী দল যদি বিরোধী দলের ভূমিকা পালন করে, সরকারি দল সরকারি দলের ভূমিকা পালন করে, তাহলে কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না। যেটুকু সমস্যা হবে সেটা সলভ হয়ে যাবে, সেটা একটা সিস্টেমের মাধ্যমে সলভ হবে। কিন্তু যখন বিরোধী দলকে একেবারে গোনাই রাখবে না, তখন সমস্যাগুলো প্রচণ্ড রকম হয়ে যায়, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ সেটা আর মানবে না। জি জি, ভালো সুন্দর করে বলেছেন আপনি বিষয়টা। আসলে যেটা হয়ে আসছিল ওই পুরনো সিস্টেমের মধ্যেই বাংলাদেশ আর কখনো যাবে না, এটাই হচ্ছে বিষয়। কেউ নিয়ে যেতে চাইলেও সেটা তাদের জন্য বুমেরাং হবে, আমরা আশা করছি। অবশ্যই একটা বিষয় আপনার আলোচনার মধ্যে, এই কথার মধ্যে আসলো, এই প্রসঙ্গটা আমি একটু তুলতে চাই, যে আসলে পার্লামেন্ট মেম্বার হয় হচ্ছে আইন প্রণেতা হিসেবে, যে আইন প্রণয়ন করবে, দেশের নীতি নির্ধারণ করবে, এবং সেগুলোর উপর ডিবেট হবে আপনার পার্লামেন্টে, সরকারি বিরোধী দলের মধ্যে। বৈদেশিক নীতি কী হবে, দেশের আইন কী হবে, বা নতুন একটা আইন, সেটা দেশের মানুষের জন্য কল্যাণ অকল্যাণ, এইগুলো হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলোকে একদম পাশ কাটিয়ে আমরা দেখি যে নির্বাচনের প্রচার হয় হচ্ছে এলাকার উন্নয়ন কে কত করবে। এলাকার উন্নয়ন করার জন্য তো স্থানীয় সরকার আছে, স্থানীয় সরকার, উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদ, এরা হচ্ছে স্থানীয় সরকার, এরা করবে। কিন্তু এখন আমাদের এই এমপি ইলেকশনটাকে মনে হয় স্থানীয় সরকার নির্বাচন, যে আমার এইটা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, এই সেই।
তো এই যে একটা বিষয়, এবারও আমরা নির্বাচনের প্রচারে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তো এই সচেতনতাটা আমাদের জনগণের মধ্যে মানে কারা সৃষ্টি করবে? এটা হয়েছে কি, মানে আমাদের একটা এমনই এক দুর্ভাগ্য যে আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট বলি, আমরা এমপি বলি, তাদের কয়জনের ঘরে সংবিধান আছে বাংলাদেশের আমি জানি না। এবং সংবিধান পড়ে দেখেছে কিনা তারা কেউ, অনেকেই, আমি সেটাও জানি না। কেন জানি মনে হয় যে সংবিধান ধরে দেখার বিষয় না, সংবিধান পড়ার বিষয় না। কিন্তু একজন এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট, সে শুধু সংবিধানই না, কিন্তু তাকে কিন্তু একটা মানে রাষ্ট্রর ব্যাপারে মানে এ টু জেড তার একটা কিন্তু জ্ঞান থাকতে হবে, মাস্ট, তাই না? শুধু সংবিধানের তো থাকবেই, রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে তাকে, রাষ্ট্রবিজ্ঞান জানতে জানতে হবে, হবে। তাকে অর্থনীতি, সমাজনীতি, এগুলো মানে একটা দেশের সামগ্রিক বিষয় তার সামনে আয়নার মতো থাকবে। হ্যাঁ, সব বিষয়ে একজন ব্যক্তি পারদর্শী হবে না, হবে তা না, সেটা না, কিন্তু একটা প্রাইমারি আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, একটি পরিবার চালাতে হলে একটি পরিবারে কি শুধু খাদ্যের প্রয়োজন হয়, না শুধু বস্ত্রের প্রয়োজন হয়, নাকি শুধু লেখাপড়া, নাকি শুধু অন্য কিছু, নাকি সবকিছু মিলে? সবকিছু মিলে একটি পরিবার কিন্তু একটি রাষ্ট্রের কাছাকাছি। আপনি যখন পরিবারকে ভাঙবেন, পার্টসগুলোকে আলাদা আলাদা করবেন, দেখবেন যে এটি একটি রাষ্ট্র। তো সেই পরিবারকে যিনি চালাচ্ছেন, তিনি যখন রাষ্ট্রে যান তখন তিনি আবার ওই জায়গায় থাকছেন না। আর আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে কোনো রকমভাবে এমপি হলেই ওই যেটা বললেন, উন্নয়নের চাবি ওনার হাতে থাকবে অঞ্চলের। এই চাবি কেন থাকতে হবে? এটা তো তার অধিকারই না এখানে। হ্যাঁ, এটা থাকতে হবে এই কারণে, না হলে তার ব্যাংকের ইয়েটা ফুলবে কি করে, ফুলে ফেপে বড় হবে কি করে, শত কোটি টাকা কি করে বানাবেন তিনি? তিনি যদি এই উন্নয়নের সাথে জড়িত না থাকেন, টাকা কোথায় পাবেন? সেই তো, এই চিন্তা হলো ভয়ঙ্কর। এবং এটা হয়ে আসছে, আমি বলি মানে এটা অনৈতিকভাবেই হয়ে আসছে। যেটা আপনি বললেন যে এটা স্থানীয় গভর্নমেন্ট, স্থানীয় সরকারের কাজ, লোকাল গভর্নমেন্ট করবে। তারপরে ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান আছে, তারা দেখবে। উপজেলা, হ্যাঁ। একজন মেম্বার অফ পার্লামেন্ট, তার কাজ হলো আইন প্রণয়ন করা, তার কাজ হলো রাষ্ট্রকে নতুন করে নতুন অর্থনৈতিক সূত্র দেয়া, নতুন রাজনৈতিক সূত্র দেয়া, পররাষ্ট্রনীতি তৈরি করা, পররাষ্ট্রনীতি তৈরি করা, পররাষ্ট্রের সাথে কোথায় কি ডিল হবে সেটা তৈরি করা। কিন্তু সেগুলো বাদ দিয়ে তিনি কালভার্ট, ব্রিজ, এইসবের হিসাব নিকাশ যখন করেন, তখন যা হওয়ার তাই হয়, এবং অতীতে তাই হয়েছে। এখান থেকে আমাদের উঠতে হবে, নতুন সরকারকে নতুন করে ভাবতে হবে। নতুন সরকার আসলে যেন এই শিক্ষিত মানুষগুলোকেই বাছাই করা হয়। শিক্ষিত মানুষ, তারা নতুন আইন করবে, যুগোপযোগী আইন করবে। আমাদের ইংরেজদের দেয়া সেই আদি যুগের আইন, অনেক আইন আছে যেগুলো আমাদের কোনোভাবেই এই দেশের সাথে 1918 সালের অমুক অধ্যাদেশ বসে এই কাজ করা হচ্ছে। আরে জগতের সবকিছু বদলে গেছে, আমাদের আইন বদলায় না। এর চেয়ে ভয়াবহ একটি সমাজের এবং বিচারপতিরা এখনো উইক পড়ে ওত নেই, সেটা জানেন তো বোধ? হ্যাঁ, এটি কোনো কথা হলো? এটা হতে পারে না। এটা হতে পারে না এই কারণে যে একটি সমাজ প্রতিদিন বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, যন্ত্র বদলাচ্ছে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসি? বিশ্বজগৎ এখন হাতের মুঠোয় এসে গেছে, আর আমরা সেই আদি যুগে পড়ে আছি। পৃথিবীর কোথাও কোনো মধ্যবিত্ত রাষ্ট্র বা মিডল কান্ট্রিগুলো, এরাও কিন্তু এভাবে আমাদের মতো এত পেছনে পড়ে নেই আইনের দৃষ্টিকোণ থেকে। এটা একটা প্রশ্ন বটে যে আমরা যেটা বললাম, এটাই আমাদের হয়তো সর্বশেষ আলোচনা আজকে। সেটা হলো, আমরা যদি এবার প্রার্থীদেরকে একটু স্টাডি করে দেখি, বিশেষ করে বড় দুটো দলের, তো সেক্ষেত্রে বিএনপির নাম ধরেই বলি, তো সেখানে আপনার অনেক প্রার্থী আছে যাদের কোনো একাডেমিক কোনো কেরিয়ার তারা উল্লেখ করতে পারেনি, এবং আন্ডার গ্রাজুয়েট বেশি সেখানে, দলের প্রধান সহ। তো এক্ষেত্রে আপনি এর আগে বলেছেন যে অনেকেই বিগত ফ্যাসিস্ট পার্লামেন্টে তারা যে একটা জিনিস দেখে পড়বে সে যোগ্যতা তাদের ছিল না। তো এই ধরনের ইলিটারেট অথবা একেবারে অল্প শিক্ষিত, যারা ভালো পড়াশোনা জানে না, এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে এই আইনসভায় এই মানুষরা কি ভূমিকা রাখবে? এটা অসুবিধা হয়ে গেছে, ওই যে দৃষ্টিভঙ্গিগত
যদি না, এইটা- কালভার্ট আর ব্রিজ বানানোর কাজ হয় তাহলে তো শিক্ষার দরকার পড়ে শিক্ষার না। দরকার নেই। তাহলে এই সিস্টেমটা তো আমাদের নির্বাচন কমিশন যদি একটা আইন সেখানে করে দিত, যদিও মৌলিক অধিকারের দিক থেকে সবাই সব মানুষই সমান, কিন্তু পার্লামেন্টে একটা মানুষ যাবে তার ন্যূনতম তো গ্রাজুয়েশনটা কমপ্লিট থাকার দরকার। মাস্ট। তো সেই আইনটা কেন হচ্ছে না আমাদের দেশে? ওই যে আমি বললাম যে আমরা হ্যাঁ। আমরা ক্রমাগত পেছনের দিকে তাকিয়ে থাকি, পেছন নিয়ে ঘাটাঘাটি করি, পেছন নিয়ে কথা বলি, ভবিষ্যতের কথা তো আমরা বলি না, এবং জি। আমরা সমসাময়িক কিন্তু হতে পারি না। সমসাময়িক হলো আধুনিকতা। আধুনিকতা মানেই হলো আজকের সময়টাকে ধারণ করা, আজকের সমস্যার সমাধানে নতুন চিন্তা করা, নতুন সমস্যার সমাধানে নতুন করে ভাবনা করা, এটা হলো আধুনিকতা। আমরা তো আধুনিক না, না, আমরা প্রাচীন। আমরা নিজেরা আধুনিকতার ভান করি, কিন্তু পড়ে আছি বাস্তবে মন মানসিকতায়, চাল চলনে পড়ে আছি প্রাচীন সেটাই। যুগে। প্রাচীন যুগে পড়ে থাকার আরও কারণ হলো ওই যুগে থাকলে জনগণকে শোষণ করা সহজ, জনগণকে অন্ধত্বের মধ্যে ডুবিয়ে রাখা সহজ। সে কারণে জনগণকে দেখবেন পৃথিবীর কোনো স্বৈরাচার জনগণ শিক্ষিত হোক এটা এটা চায় চায় না। না। বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলোর মধ্যে শিক্ষা বিস্তার করুক, বিজ্ঞান বিস্তার করুক, এটা চায় না। চায় না। কারণ হেরক রাজার দেশের মতো। হ্যাঁ, কারণ মানুষ যখন শিক্ষিত হয় তখনই সে তার অধিকারের ব্যাপারে সচেতন হয়। তার অধিকারের ব্যাপারে আওয়াজ তোলে, সে অসামঞ্জস্যের বিরুদ্ধে কথা বলতে শেখে, সে প্রতিবাদ করতে শেখে। যখনই সে শিক্ষা থাকে না তখন সে একজন ক্ষমতাবান মানুষকে খুব দেবতা মনে করে। দেবতা মনে করে, ফেরেশতার চেয়ে বড় কিছু মনে করে, কিংবা মনে করে যে তার সাথে কোনো দেবদূতের সম্পর্ক আছে এরকম, এবং অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু একজন শিক্ষিত মানুষ এটা করে না। না, এই কারণে স্বৈরাচার কিংবা যারা গ্রাস করতে চায়, আগ্রাসী মানসিকতার, তারা কখনো মানুষকে শিক্ষিত করতে চায় না। এই তারই ধারাবাহিকতা আমাদের এখানে চলছে। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি, এভাবে বাংলাদেশ খুব বেশি দিন চলবে না। বাংলাদেশকে একটি রাইট ট্র্যাকে আসতেই হবে, এর বিকল্প কিছু নেই। বাংলাদেশ এই রাইট ট্র্যাকে আসুক আগামী নির্বাচনের মাধ্যমেই, সেই আশা আমরা করছি। কবি জাকির আবু জাফর, আপনি অসাধারণ বলেছেন আজকের অনুষ্ঠানে। আমরা একদম অন্তর্গত বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এখন প্রিয় দর্শক, যারা এই অনুষ্ঠানটা দেখলেন, আপনারা বেশিরভাগ যারা দেখছেন আপনারা ভোটার, আপনার ভোটাধিকার কোথায় প্রয়োগ করবেন আজকের আলোচনায় আপনারা কিন্তু তার একটা দিক নির্দেশনা পেয়েছেন বলে আমি মনে করছি বা আমরা ভাবছি। আগামী 12 তারিখ আমাদের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা এমন আইন প্রণেতাদেরকে ভোট দেব না যারা আইনের ব্যাপারেই অজ্ঞ, যারা নিজেরাই আইন ভায়োলেট করে, নারীর গায়ে হাত তোলে, অথবা যাদের কোনো শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে পড়া, যারা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, বিল্ডিং এগুলো তৈরি করার মাধ্যমে মুনাফা লুট করবে, ব্যাংক লুট করবে, এই ধরনের মানুষদেরকে, রাস্তাঘাট দখল করবে, টেম্পো স্ট্যান্ড বা বাজার ঘাট বা বাস স্ট্যান্ড, এগুলো নিয়ে যাদের চিন্তা ভাবনা, তাদেরকে যেন আমরা বয়কট করি এই সামনে নির্বাচনের যে সুযোগ আসছে এই সুযোগে। এবং যারা এই দেশ নিয়ে ভাববে, যারা এই দেশে নতুন নতুন আইন তৈরি করবে, যে আইনের মাধ্যমে মানুষ তার মৌলিক অধিকারগুলো ফিরে পাবে, এই ধরনের মানুষদেরকে যেন আমরা ভোট দিই, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।